কেউ হয়তো পালিত প্রাণীদের চড়াতে যাচ্ছে, কেউ হয়তো নতুন করে তাঁবু বানাচ্ছে, আবার কেউ বরফ কেটে মাছ ধরবে বলে জাল বুনছে। এই সময় এখানে আবহাওয়া দেখে বোঝাই যাবে না কখন দিন আর কখন রাত। এখানে রাতের বেলা সূর্য ওঠে আর দিনের বেলা থাকে অন্ধকার। তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রির নিচে। এই ঠান্ডার মাঝেই চলছে জীবন। দূরের তাঁবু থেকে ভেসে আসে গরম ধোঁয়ার শব্দ। হয়তো এই অসীম বরফের মাঝেও কেউ বেঁচে আছে জীবনের ছন্দে। এখানে প্রতিটি কাজ মানেই টিকে থাকার লড়াই, প্রতিটি দিন মানেই প্রকৃতির সঙ্গে এক নতুন চুক্তি। এরাই হচ্ছে উত্তর মেরুর মানুষ, যেখানে বরফই সব, নীরবতাই সঙ্গী, আর প্রতিটি সকাল মানেই নতুন করে বেঁচে থাকার সিদ্ধান্ত। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানুষের কাছে পৃথিবী যে গোলাকার, এই ধারণা বহু শতাব্দী ধরেই প্রচলিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পেরেছিল যে পৃথিবী তার অক্ষে ঘুরছে, এবং এই কারণে মেরু অঞ্চলের অস্তিত্ব আস্তে আস্তে কল্পনা করতে শুরু করে। বিশেষত উত্তর মেরু, যেখানে সবকিছু বরফে আচ্ছাদিত। তার পরিবেশ এবং জীবন সম্পর্কে জানার আগ্রহ মানুষের সেই শুরু থেকেই। এই আগ্রহ থেকেই 19 শতাব্দীতে উত্তর মেরুতে পৌঁছানোর জন্য একাধিক অভিযান শুরু হয়। কিন্তু সেই সমস্ত প্রচেষ্টা প্রায়ই ব্যর্থ হচ্ছিল। হাজারো সাহসী অভিযাত্রী, যারা জীবন ও মৃত্যুর শঙ্কা নিয়ে মেরু অঞ্চলের দিকে যাত্রা করে, তারা ফিরে এসে তাদের ব্যর্থতার গল্প শোনাতে বাধ্য হন। অনেকেই জীবন হারিয়েছেন সেই দুর্গম অঞ্চলগুলোতে, যেখানে কনকনে ঠান্ডা আর বিপজ্জনক পরিবেশ রয়েছে। তবুও মানুষের এই অবিচ্ছেদ্য প্রচেষ্টা থেমে যায়নি। উত্তর মেরুতে মানুষের বসবাস নেই বললেই চলে। যে গুটি কয়েক উপজাতিরা বাস করে তারা সব আর্কটিক রিজনের বাসিন্দা। আর্কটিক রিজন পৃথিবীর এমন একটি প্রান্ত, যেখানে বরফ শুধু প্রকৃতিই নয়, এটিই জীবন, এটিই শ্বাস এবং এটিই অস্তিত্ব। উত্তর মেরুকে ঘিরে থাকা বিশাল অঞ্চলগুলো হচ্ছে আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, রাশিয়া এবং স্ক্যান্ডিনেভিয়া, যেখানে বছরের অধিকাংশ সময় সূর্য অনুপস্থিত থাকে বা কখনো কখনো সূর্য অস্তই যায় না। তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রির নিচে। বাতাস ধারালো ছুরির মতো শরীর কেটে দেয়, আর মাটি বরফে জমে থাকে। এই জায়গা প্রায় বসবাসের অযোগ্য হলেও হাজার হাজার বছর ধরে এখানে টিকে আছে অবিশ্বাস্য মানব গোষ্ঠী, যাদের মধ্যে অন্যতম হচ্ছে নেনেট এবং ইউনিট জাতি। নেনেটরা মূলত রাশিয়ার ইয়ামাল এবং তাইমির উপদ্বীপে বসবাসকারী এক যাযাবর জনগোষ্ঠী, যাদের জীবন সম্পূর্ণভাবে নির্ভর করে রেনডিয়ার বা হরিণের উপর। এই প্রাণীরা শুধু তাদের খাদ্যই নয়, বরং পোশাক, আশ্রয়, পরিবহন, এমনকি সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। কারণ নেনেটদের থাকার তাঁবু, চুম তৈরি হয় এই রেনডিয়ারের চামড়া দিয়েই। চুমের কাঠামো হয় হালকা এবং 3 কোণ আকৃতির, যাতে বরফ জমে না থেকে সহজে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। চুমের ভেতরে থাকে বাইরের থেকে তাপমাত্রা অনেক বেশি, যার ফলে মানুষ এখানে খুব সুন্দর মতো বসবাস করতে পারে। তবে এই চুমের আয়তন হয় একেবারে ছোট। এক একটি তাঁবুতে প্রায় 1 থেকে 2 জন পরিবার একত্রে থাকতে পারে। তাদের আসবাবপত্র খুবই সাধারণ, প্রধানত চামড়ার মাদুর, কিছু কাঠের তাক আর শিকার করার সরঞ্জাম। ঘর গরম করতে তারা আগুন জ্বালায় ছোট চুলার সাহায্যে, যা প্রধানত শুকনো কাঠ ও কিছু হাড় দিয়ে জ্বালানো হয়। তাদের জামা কাপড় সেলাই হয় হাড়ের সূচ দিয়ে। নেনেটদের সমাজে শিকার ও রেনডিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। বড়রা শিশুদের শেখায় কিভাবে পশুর আচরণ বুঝতে হয়, কিভাবে পালকে চালনা করতে হয়। তারা শিখায় বরফের শক্তি কেমন, কোথায় হাঁটা নিরাপদ, কোথায় ঝুঁকি আছে, কোথায় নদী জমে পাতলা বরফের স্তর জমেছে। সব পরিবার সবসময় একসাথে থাকে, যাতে শিকার এবং যাত্রা সহজ হয়। এইখানে প্রতিটি শিশু এই জীবনের অংশ হয়ে জন্ম থেকেই অভ্যস্ত হয়। রেনডিয়ারের পাল বড় এবং ছোট অঞ্চল অনুসারে থাকে। সাধারণত এক একটি পালে 200 থেকে 500টি পর্যন্ত রেনডিয়ার থাকে। শিকার ও যাত্রার সময় নেনেটরা পালকে ভাগ করে নিয়ন্ত্রণ করে। বড় পালরা সহজে তুষারের ঝড় থেকে নিজেদের রক্ষা করতে পারে, কিন্তু ছোটরা তা পারে না। রেনডিয়ারের খাবার নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। তুন্দ্রার ভেষজ ও লতার উপর নজর রাখা হয়, যাতে পশুর অভিবাসন প্রাকৃতিকভাবে ঘটে। রেনডিয়ারদের এই নিয়মিত চক্র নেনেটদের জীবনধারার মূল অংশ। অন্যদিকে রয়েছে ইউনিটরা, যারা মূলত কানাডা, গ্রিনল্যান্ড এবং আলাস্কার উপকূলীয় অঞ্চলের বাসিন্দা, যাদের জীবন সমুদ্রের সঙ্গে অপ্রত্যাশিতভাবে জড়িত। তিমি, সিল এবং ওয়ারলস মাছ তাদের প্রধান খাদ্য। ইউনিট শিকারীরা বরফের নিচে প্রাণীর চলাচল খুব সহজেই বুঝতে পারে। কোথায় খাবার পাবে তারা ঠিক সহজেই বুঝে ফেলে, কারণ তারা এই প্রশিক্ষণ পেয়েছে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। ইউনিটদের ঐতিহ্যবাহী আশ্রয় হচ্ছে ইগলু, যা কেবল বরফের ঘরই নয়, বরং তাপ সংরক্ষণের এক নিখুঁত বিজ্ঞান, যেখানে বাইরে থাকে -30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ভেতরে থাকে -0। এই দুই গোষ্ঠীর বিশ্বাস ব্যবস্থা আধুনিক ধর্মের মতো লিখিত নয়, বরং মৌখিক এবং প্রকৃতি নির্ভর। তারা বিশ্বাস করে প্রকৃতি এবং প্রাণীর মাঝে রয়েছে আত্মা, আর অতিরিক্ত লোভ মানেই প্রকৃতির অভিশাপ।
তাই শিকারের পর প্রাণীর প্রতি সম্মান দেখানো হয় এইখানে। হাড় ভাঙা হয় নির্দিষ্ট নিয়মে, যেন আত্মা রুষ্ট না হয়। আর্কটিক রিজনের রাতগুলো হয় খুবই দীর্ঘ এবং ভয়ঙ্কর, যেখানে কখনো কখনো নর্দার্ন লাইটস আকাশে নাচে। আর নেনেট এবং ইউনিটদের গল্পে এই আলো কখনো কখনো পূর্বপুরুষদের আত্মা, কখনো আকাশের যোদ্ধা, আবার কখনো ভবিষ্যতের অশুভ সংকেত। তারা আমাদের মতো এত আধুনিক নয়, তবে তারা এতেই খুব সুখী। উত্তর মেরু এমন একটি অঞ্চল যা একদিকে যেমন বিস্ময়কর তেমনি অত্যন্ত বিপজ্জনক। এখানে পরিবেশ একেবারে বৈরী এবং চ্যালেঞ্জিং। শীতকালে এখানের তাপমাত্রা যেন একটি বিশাল ফ্রিজারের মতো। এমন তীব্র শীত যেখানে সমুদ্রের নোনা জলও সহজে বরফে পরিণত হয়। এই অঞ্চলে সমুদ্রের গড় গভীরতা প্রায় 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ দূর দূরান্ত পর্যন্ত কোনো ভূমির চিহ্ন নেই। আর্কটিক মহাসাগরের জলে জমে থাকা এই বিশাল বরফের স্তর এক অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। পরু ও কঠিন বরফের স্তর জমে যাওয়া মাটির মতো শক্ত অনুভূতি দেয়। পৃথিবীর অধিকাংশ অংশে প্রতিদিন সূর্যাস্ত ঘটলেও মেরু অঞ্চলে এটি বছরে মাত্র একবার হয়, এবং এই সূর্যাস্তের মাধ্যমে শুরু হয় 6 মাসব্যাপী মেরু রাত্রি। এই দীর্ঘ রাত্রির সময় আকাশে ঘটে কিছু অতুলনীয় এবং বিস্ময়কর ঘটনা। নর্থ পোল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরের আকাশে একটি জাদুকরী আলোর খেলা শুরু হয়, যাকে বলে অরোরা বেয়ারলিশ বা মেরু প্রভা। অরোরার রঙিন আলো আকাশকে এক স্বপ্নময় ও অলৌকিক দৃশ্যে পরিণত করে, যা পুরো পরিবেশকে এক অবিশ্বাস্য, চমকপ্রদ এবং অলৌকিক জগৎ হিসাবে হাজির করে। প্রকৃতির এই বিস্ময়কর উপহার যেন মানব মনের অগোচরে রহস্যের জন্ম দেয়। আকাশে দেখা দেওয়া এই জাদুকরী আলো আসলে সূর্যের শক্তিশালী কণা এবং পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মিলনের ফল, এবং এই আলো দেখা যাবে মার্চ মাস পর্যন্ত। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মার্চের আগমন ঘটবে এবং উত্তর মেরুর আকাশে সূর্য উদিত হবে। এই ঘটনাটি এই অঞ্চলের মানুষের জন্য এক বিশেষ মুহূর্ত, কারণ এটি সূচিত হয় যে গ্রীষ্মকাল শুরু হতে চলেছে। মার্চ মাস থেকে সূর্য উঠতে শুরু করার সাথে সাথে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে, যা এই অঞ্চলের মানুষের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন। এই বৃদ্ধি পেতে থাকা তাপমাত্রা এবং দীর্ঘদিনের আলোতে উত্তর মেরুতে এক নতুন জীবনের শুরু হবে। এই সময়ে প্রাকৃতিক সৌন্দর্য একটি অনন্য রূপে স্থাপিত হয়, যা মেরুর গ্রীষ্মকালের জন্য একটি বিশেষ দৃশ্য। উত্তর মেরুর এই বিশেষ গ্রীষ্মকাল চলবে টানা 6 মাস, যেখানে সূর্য কখনো অস্ত যাবে না এবং দিনের আলো থাকবে টানা 24 ঘন্টা। এই সময়কে বলা হয় পোলার ডে, যখন উত্তর মেরুর আকাশে সূর্য থাকে। উত্তর মেরুতে বাস করা প্রাণীগুলো তাদের শীত সহ্য করার ক্ষমতা, খাদ্য সংগ্রহের দক্ষতা এবং শিকার করার উপায়ে অনন্য বৈশিষ্ট্য প্রদর্শন করে। এখানে বসবাসকারী কিছু উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে রয়েছে পোলার বিয়ার। পোলার বিয়ার উত্তর মেরুর সবচেয়ে বিখ্যাত প্রাণী এবং এটি এই অঞ্চলের শীর্ষ শিকারী। তাদের শরীরে বিশেষ ধরনের তেল এবং মোটা চর্বির স্তর থাকে, যা তাদের শীত সহ্য করতে সাহায্য করে। এই বিয়াররা মূলত সিল শিকার করে, যা তাদের প্রধান খাদ্য। এছাড়াও এখানে দেখা পাওয়া যায় অর্কা। অর্কা বা কিলার ওয়েল পৃথিবীর বৃহত্তম ডলফিন প্রজাতি। উত্তর মেরুর অর্কা, যাকে কিলার ওয়েলও বলা হয়, যারা সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী প্রাণী। এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় আর্কটিক ফক্স, ক্যারিবু এবং বিখ্যাত পেঙ্গুইন। তবে মানব জাতির প্রয়োজন না হলেও আজ এই ইকোসিস্টেম এক বিশাল হুমকির মুখে পড়েছে, এবং এই হুমকির জন্য আমরা অর্থাৎ মানুষরাই দায়ী। উত্তর মেরু অঞ্চলে বরফ প্রতি বছর গ্রীষ্মকালে সংকুচিত হয় এবং শীতকালে তা আবার বাড়ে। লক্ষ কোটি বছর ধরে এই প্রাকৃতিক চক্র কোনো বাধা ছাড়াই অব্যাহতভাবে চলছে। কিন্তু এখন মানুষের কারণে যদি এটি বাধাপ্রাপ্ত হয়, তাহলে তা বিশ্বের জন্য যেন হুমকির সম্মুখীন। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই STR বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।